আসসালামু আলাইকুম। এপিসোড 11 এ শুরু হয় এপিসোড 10 এর শেষ দৃশ্য থেকে। ডোরাইক ম্যাংসেনাকে বলে সে জানে সিয়ং এর মৃত্যুর রাতে তার বাসায় কে এসেছিল। ম্যাংসেনা শুনে অবাক হয়। তখন ডোরাইককে ইয়নবিন কল করে এবং তাকে জের জ্ঞান ফিরে আসার কথা জানায়। এরপর হসপিটালের সিন দেখানো হয়। জের জ্ঞান ফিরে আসাতেই ইয়নবিন তাদের বস এবং ম্যানেজার সবাই হসপিটালেই ছিল। তখন সেখানে ম্যাংসেনার সাথে ডোরাইক আসে। ডোরাইক জের সামনে যায়। তাকে দেখে জেই বলে হিয়ং, আমি এখানে কি করছি আর হাইজু কোথায়? তার কথা শুনে সবাই অবাক হয় যে সে জ্ঞান ফিরে আসতে হাইজুর কথা কেন জিজ্ঞেস করছে। ডক্টর বলে জের একটু বিশ্রাম নেওয়ার দরকার, আপনারা সবাই বাহিরে যান। সবাই বাহিরে চলে আসে। ডোরাইকের বস বলে হঠাৎ হাইজুর কথাই সে কেন বলল। এরপর তিনি ডোরাইককে জিজ্ঞাসা করে যে এই ব্যাপারে সে কিছু জানে কিনা। ডোরাইক বলে সে কিছু জানে না। এরপর ডোরাইক এবং ম্যাংসেনা বাসায় যাচ্ছিল। তখন ডোরাইক ম্যাংসেনাকে ইয়াররিংটির ব্যাপারে বলে। সে বলে এটা হাইজু কিনেছিল তার এবং আমার জন্য ম্যাচিং করে। আমাদের ব্রেকআপ হওয়ার পর আমারটা আমি আমার বাসার লকারের মধ্যে রেখেছিলাম, যেটা সেখানেই ছিল। ম্যাংসেনা বলে তাহলে পুলিশ যেটা পেয়েছে সেটা হাইজুর, আর সেদিন রাতে সেই তোমার বাসায় গিয়েছিল। এই জন্যই সিয়ং এর ভয়েস রেকর্ডিংয়ে দরজা খোলার শব্দ শোনা যাচ্ছিল। এরপর ম্যাংসেনা বলে এটা আমাদের পুলিশকে জানানো উচিত। ডোরাইক বলে বলবো। এখন অনেক রাত হয়েছে, তুমি বাসায় যাও। এরপর ম্যাংসেনা ডোরাইককে বাই বলে তার বাসার ভেতরে চলে যায়। বাসায় বসে ম্যাংসেনা এই সব কিছুই ভাবছিল। তখন চুনজেই তাকে কল করে ডেকে পাঠায়। ম্যাংসেনা তার কাছে গেলে চুনজেই তাকে সেই সিসিটিভি ফুটেজ দেখায় যা সে ডোরাইকের বাসার বাহিরের গার্ডেনে পেয়েছিল। ফুটেজটির মধ্যে কাউকে ডোরাইকের বাসায় ঢুকতে দেখা যাচ্ছিল, কিন্তু ফুটেজটি ক্লিয়ার না থাকায় বোঝা যাচ্ছিল না যে মানুষটি কে। চুনজেই ভাবে এটা কোনো ছেলে। তখন ম্যাংসেনা বলে এটা মেয়েও তো হতে পারে। তখন ম্যাংসেনা চুনজেইকে বলে হাইজু সেদিন রাতে ডোরাইকের বাসায় গিয়েছিল। চুনজেই বলে কিন্তু ডোরাইক তো বলেছিল সেদিন রাতে তারা বাহিরে দেখা করেছিল। তখন ম্যাংসেনা বলে জের জ্ঞান ফিরে এসেছে আর সে সবার আগে হাইজুর কথাই জানতে চেয়েছে। এরপর চুনজেই বলে আমি আরো কিছু জানতে পারলে তোমাকে জানাবো। এরপর সে ম্যাংসেনাকে সেই সিসিটিভি ফুটেজটি দিয়ে দেয়। সিন চেঞ্জ হয়। ম্যাংসেনা সিসিটিভি ফুটেজটি ডিটেকটিভ উকে দিয়ে দেয়। সে বলে এটা একটু অদ্ভুত যে যেই হাইজুর কথাই কেন বললো আবার এই সিসিটিভি ফুটেজ, তাহলে সে হয়তো এই কেসের সাথে জড়িত। কিন্তু প্রসিকিউটর বিয়ং শুধু ডোরাইকের পেছনেই পড়ে আছে। সে তার পিছুই ছাড়ছে না, উল্টে আবারও এই কেস ওপেন করলেন। এখন সে বলছে যে এই হাইজুর কথা জিজ্ঞাসা করেছে এর সাথে হাইজুর সিয়ং এর মার্ডারের সাথে কি সম্পর্ক। ম্যাংসেনা বলে তাহলে যেই শরীরে যে মেডিসিন পাওয়া গেছে সেটার জন্য সে ডোরাইককে কেন সন্দেহ করলো, এর পয়েন্ট কি? ডিটেকটিভ উ বলে সেটাই তো, এটা তাকে এখন কে বুঝায়। তখন ডিটেকটিভকে কেউ কল করলে সে বাহিরে আসে। তাকে জানানো হয় যে বিয়ং জেইর সাথে দেখা করতে চায়। সিন চেঞ্জ হলে হসপিটালের সিন দেখানো হয়। বিয়ং জেইর সাথে দেখা করতে আসে। সেখানে ডিটেকটিভও ছিল। বিয়ং এখানে যেই স্টেটমেন্ট নিতে এসেছিল। যেই বলে আমার ঠিক মতো মনে নেই যে এখানে আমি কিভাবে পৌঁছালাম। এরপর সে বিয়ংকে বলতে শুরু করে যে সেদিন রাতে কি হয়েছিল। সে তার বসের সাথে কথা বলা শেষ করে একটা জায়গায় যায় হাইজুর সাথে দেখা করার জন্য, কারণ হাইজু তাকে ডেকে পাঠিয়েছিল। হাইজু বলে সিয়ং এর মৃত্যুর কথা শুনে আমি অনেক অবাক হয়েছি। আর এই কেসে প্রথমে ডোরাইককে অভিযুক্ত করা হলো আর এখন তোমাকেও সন্দেহ করা হচ্ছে। তুমি কি ঠিক আছো? যেই বলে আমি জানি না এসব কি হচ্ছে। হাইজু বলে তুমি সিয়ংকে অনেক মিস করছো তাই না? এই জন্য এখানে এসে এই হোটেলে থাকছো, কারণ এখানেই তোমাদের প্রথম কনসার্ট হয়েছিল। যে বলে সিয়ংকে অনেক মিস করছি, কিন্তু সত্যি আমি তাকে মারিনি। হাইজু বলে আমি জানি তোমরা তো একে অন্যকে অনেক বেশি ভালোবাসতে, যদিও তোমাকে সে রাতে ডোরাইকের বাসায় দেখা গিয়েছিল। এটা শুনে যেই অবাক হয়ে যায় এবং বলে তুমি কিভাবে জানলে যে আমি সেদিন ডোরাইকের বাসায় গিয়েছিলাম? হাইজু একটু রহস্যময় আচরণ করতে শুরু করে। সে বলে এটা তো নিউজেই বলা হয়েছিল। যেই সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকায়। হাইজু তখন বলে অনেক রাত হয়ে গিয়েছে, চলো একসাথে ডিনার করা যাক। তুমি আগে আগে যাও, আমি তোমার পেছনে আসছি। আজ আমি তোমাকে ট্রিট দিব। তখন যেই তার গাড়ির দিকে যেতে শুরু করে তার হাইজুর আচরণ সুবিধার মনে হচ্ছিল না। সিন প্রেজেন্টে আসে। যেই বিয়ংকে জানায় সিয়ং সে রাতে আমাকে বলেছিল যে সে ডোরাইকের সাথে দেখা করতে যাবে, পরে সব আমাকে জানাবে। আমি অনেক রাত পর্যন্ত তার মেসেজের অপেক্ষা করছিলাম, কিন্তু সে আমাকে মেসেজ কলস না করায় আমি তাকে খুঁজতে ডোরাইকের বাসায় যাই। আমি দরজায় গিয়ে তাকে অনেকবার ডাকি, কিন্তু সে কোনো জবাব দেয় না। আমি এগুলো আগে কাউকে বলিনি, কারণ এতে সবাই আমাকেও সন্দেহ করত। কিন্তু আমি জানি না এই ব্যাপার হাইজু কিভাবে জানলো যে সে রাতে আমি ডোরাইকের বাসায় গিয়েছিলাম। এরপর আবারও সে রাতের সিন দেখানো হয় যখন হাইজু জেইর সাথে দেখা করতে এসেছিল। জেইর হাইজুর আচরণ সন্দেহজনক লাগছিল, তাই সে ম্যাংসেনাকে এই সব কিছু বলতে চেয়েছিল, কিন্তু ম্যাংসেনা কল না ধরায় সে তাকে ভয়েস মেসেজে এইসব বলছিল। তখন হাইজু গাড়ির কাছে এসে তাকে ডাকতে শুরু করে। এরপর যেই অজ্ঞান হয়ে যায়। যেই বলে এরপর কি হয়েছে আমার কিছুই মনে নেই। যেই বিয়ংকে বলে আপনি জানেন সবার আগে এগুলো আমি আপনাকেই কেন বলছি, কেননা আপনি একবার আমাকে বলেছিলেন যদি কেউ নির্দোষ হয় তাহলে সবকিছু ডিপেন্ড করে আমি তাকে কি নজরে দেখছি, নির্দোষ নাকি অপরাধী। যেই বলে আর হ্যাঁ, আমি কোনো সুইসাইড নোট লিখিনি এবং নিজেকে মারার চেষ্টাও করিনি।
আর এটাই আসল সত্যি। তাই দয়া করে আসল অপরাধীকে খুঁজে বের করুন। নির্দোষ লোকদের অপরাধী প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন। সিন চেঞ্জ হলে ম্যাংসেনাকে দেখানো হয়। তাকে ডোরাইক কল করে এবং বলে সে এখন হসপিটালে আছে, জেইকে দেখতে এসেছিল। কিন্তু এখানে এসে জানতে পারে বিয়ং জেইর কাছে এসেছে। ডোরাইক জানতে চায় ম্যাংসেনা এ ব্যাপারে জানতো কিনা। ম্যাংসেনা বলে সে ডিটেকটিভ উ এর কাছ থেকে এই ব্যাপারে জানতে পেরেছিল। ডোরাইক বলে হাইজু যদি সত্যি জেইর সাথে এসব করে থাকে তাহলে এই ব্যাপার আমাদের প্রসিকিউশন অফিসে বলা উচিত। হাইজু বলেছে যে সে তাড়াতাড়ি এই দেশ ছেড়ে চলে যাবে। তখন ডোরাইকের কাছে ইয়নবিন আসলে সে ম্যাংসেনাকে পরে কল করার কথা বলে কল কেটে দেয়। ইয়নবিন ডোরাইককে বলে ডক্টর বলেছে জেই এখন ঠিক আছে, তাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। তখন ডোরাইক ইয়নবিনকে সরি বলে। ইয়নবিন বলে সরি কেন বলছো? ডোরাইক বলে আগের জন্য। আমি তোমাদের সাথে অনেক বেশি রুড ব্যবহার করতাম, তোমাদেরকে কষ্ট দিয়ে কথা বলতাম। ইয়নবিন বলে সরি বলতে হবে না, আমরাও আগে তোমাকে বোঝার চেষ্টা করিনি। ইয়নবিন বলে আমাদের জানতে হবে সে রাতে আসলে সিয়ং এর সাথে কি হয়েছিল। সিয়ং এর একটা অভ্যাস ছিল, সে সবকিছু রেকর্ড করে রাখতো। যদি সে রাতেও কিছু রেকর্ড করে থাকে তাহলে এই ব্যাপারে আমরা জানতে পারতাম যে সে রাতে তার সাথে কি হয়েছিল। সিন চেঞ্জ হলে বিয়ংকে দেখি, সে তার অফিসে বসে জের বলা কথাগুলোই ভাবছিল। জে বলে আমি আপনাকে সব সত্য বলেছি, এখন আপনি হাইজুর ইনভেস্টিগেশন করুন এবং আসল সত্যি খুঁজে বের করুন। তখন ম্যাংসেনা বিয়ং এর সাথে দেখা করতে আসে। ম্যাংসেনা তাকে অনেকগুলো প্রমাণ দেখায়। সে বলে আমি শুনেছি যে তার স্টেটমেন্টে হাইজুর ব্যাপারে কি বলেছে এবং এই প্রমাণগুলো সেই ইয়ারিং এর ছবি, সিয়ং এবং তার বসের কল রেকর্ডিং, এগুলো প্রমাণ করে যে হাইজু এই কেসের সাথে জড়িত। তাহলে তুমি শুধু ডোরাইকের পেছনেই কেন পড়ে আছো? তুমি কি জানো তুমি তোমার বাবার পথ বেছে নিচ্ছ? এমনকি তুমি নিজেও জানো যে তুমি যা করছো সব ভুল করছো। তো তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে সারা জীবন তুমি এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারবে কিনা, যে তুমি একটা নির্দোষ লোককে অপরাধী প্রমাণ করতে চাচ্ছ। হাইজু অনেক জলদি এই দেশ ছেড়ে চলে যাবে, তাই আমাদের কাছে খুব বেশি সময় নেই। এগুলো বলে ম্যাংসেনা প্রুফের ফাইলগুলো তাকে দেয় এবং বলে বিয়ং তুমি কি সেটাই করতে চাচ্ছ যেটা তোমার বাবা করেছিল? তুমি কি তার মতো হয়ে বাঁচতে পারবে? এগুলো বলে ম্যাংসেনা সেখান থেকে চলে যায়। বিয়ং চুপচাপ বসে ম্যাংসেনার বলা কথাগুলো ভাবতে থাকে। সিন চেঞ্জ হয়, ডোরাইককে দেখানো হয় সে ইয়নবিনের বলা কথা ভাবছিল যে সিয়ং এর সবকিছু রেকর্ড করে রাখার অভ্যাস ছিল। তখন সে ল্যাপটপে কিছু করছিল, সেই সময় তাকে হাইজু এসএমএস করে এবং বলে আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। অন্যদিকে বিয়ং পাগল হয়ে যাচ্ছিল, সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। সে তার বাবার বলা কথাগুলো ভাবে। তার বাবা তাকে ম্যাংসেনার বাবার কেসের ব্যাপারে বলেছিল। তিনি বলেছিল তার ব্যাপারে কোনো প্রমাণ ছিল না, কিন্তু তাকে অনেক বেশি চাপ দেওয়ার জন্য সে জেলের মধ্যেই সুইসাইড করেছিল। তারপর সেভাবে ম্যাংসেনা যেদিন স্কুল ছেড়ে যাচ্ছিল, যাওয়ার আগে ম্যাংসেনা তাকে বলেছিল আমার বাবা নির্দোষ আর এটা তোমার বাবাও অনেক ভালো করে জানে, কিন্তু তাও তিনি আমার বাবার এত বড় ক্ষতি করলেন। বিয়ং বলে তুমি কি বলতে চাচ্ছ? ম্যাংসেনা বলে আমি একদিন লয়ার হব, তারপর এটা প্রমাণ করে দিব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ম্যাংসেনা যখন বিয়ংকে বলেছিল তুমিও কি তোমার বাবার মতো হয়ে বাঁচতে চাও, তার বলে এই কথার জন্য বিয়ংয়ের অনেক বেশি অনুতপ্ত ফিল হচ্ছিল। এরপর সে ডিটেকটিভ উকে কল করে এবং হাইজুকে আটকাতে বলে। অন্যদিকে ডোরাইক হাইজুকে কল করে এবং বলে আমি তোমার মেসেজ দেখলাম, তুমি আজকেই চলে যাচ্ছ? হাইজু বলে হ্যাঁ চলে যাচ্ছি। ডোরাইক বলে যাওয়ার আগে লাস্ট একটা সত্যি কথা বলো, যে সিয়ং এর মৃত্যুর রাতে তুমি আমার বাসায় এসেছিলে কিনা, সত্যি করে বলো। হাইজু বলে আমি যাইনি। এটা বলে সে কল কেটে দেয় এবং সে এয়ারপোর্টের মধ্যে যেতে নেয়। তখন ডিটেকটিভ উ পুলিশদের নিয়ে এসে তাকে আটকায়। ডোরাইকের সাথে দেখা করতে ম্যাংসেনা আসে। সে ম্যাংসেনাকে দেখেই জড়িয়ে ধরে। ম্যাংসেনা বলে কি হয়েছে? ডোরাইক বলে কিছু না, আমি তোমাকে অনেক মিস করছিলাম। ম্যাংসেনা বলে আগে তুমি এটা বলো, তুমি আমাকে বললে তুমি আমাকে পরে কল করবে, কিন্তু এরপর আর কোনো কল করলে না কেন? আমি তোমাকে কল করলাম কিন্তু তুমি অন্য কারোর সাথে কথা বলছিলে। তখন ডোরাইক বলে ভেতরে এসো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। ম্যাংসেনাকে ডোরাইক বলে যে সে সিয়ং এর ক্লাউড স্টোরেজ দেখতে চাচ্ছে। সিয়ং এর অভ্যাস ছিল সবকিছু রেকর্ড করা, হতে পারে তার ফোনের সাথে ক্লাউড স্টোরেজ অটোমেটিক্যালি কানেক্টেড আছে। ডোরাইক বলে হয়তো এর মধ্যে আমরা কিছু পেতে পারি, কিন্তু আমি অনেকগুলো পাসওয়ার্ড ইউজ করেছি এটা খোলার জন্য, কিন্তু সবগুলো পাসওয়ার্ডই ভুল। সিন চেঞ্জ হয়ে বিয়ংকে দেখানো হয় সে হাইজুকে জিজ্ঞাসাবাদ করছিল। সে বলে যে এর সাথে সেরাতে তুমি কি করেছিলে, তুমি সেরাতে ওইখানে কি করছিলে? হাইজু বলে আমি কোম্পানির কাজে গিয়েছিলাম। বিয়ং হাসে এবং বলে যে জ্ঞান ফিরে এসেছে আর সে সব সত্যি বলেছে যে তুমি সেরাতে তার সাথে দেখা করতে গিয়েছিলে। জের জ্ঞান ফিরে আসার কথা শুনে হাইজু কিছুটা ভয় পায়। এরপর বিয়ং তাকে সেই ইয়ারিং এর ছবি দেখায় এবং বলে এটা ডোরাইকের বাড়িতে কি করছিল। হাইজু বলে সেরাতে যখন ডোরাইকের সাথে তার দেখা হয়েছিল তখন সে এটা তাকে দিয়ে দিয়েছিল। হাইজু বলে আমি কিছুই করিনি, আমাকে সন্দেহ না করে আসল সত্যি খুঁজুন। এরপর বিয়ং সেখান থেকে চলে যাচ্ছিল, তখন তার কাছে তার বাবা আসে। তার বাবা এসে রাগান্বিত স্বরে তাকে বলে হাইজুকে এখনই ছেড়ে দাও। বিয়ং বলে আমি এটা করতে পারবো না। বিয়ং এর বাবা বলে আমি তোমাকে বলেছিলাম কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেটাই আসল সত্যি, তাহলে কে দোষী কে নির্দোষ এতে তোমার কি যায় আসে, তাকে জলদি ছেড়ে দাও। বিয়ং বলে বাবা তুমি কি পুরো জীবন এভাবেই কাটাতে চাও? তাহলে আমাকেও শেখাও কিভাবে আসল সত্যি জেনেও তার থেকে চোখ ফিরিয়ে নিতে হয়, কিভাবে মিথ্যাকে সত্যি বানাতে হয়, কিভাবে সব জেনেও না জানার অভিনয় করতে হয়।
তার বাবা বলে তুমি ভুল করছো, আমি তোমাকে এই ভুলগুলো করতে দিব না, আমি তোমাকে অবশ্যই আটকাবো। এটা বলে তিনি যেতে নেন। বিয়ং তখন তাকে আটকায় এবং বলে আপনার সফলতা রক্ষা করার জন্য আপনি সবকিছু করতে পারেন, তাই না? কিন্তু আমি আপনার রাস্তায় চলবো না, আমি নিজের রাস্তায় চলবো এখন থেকে। সিন চেঞ্জ হয়ে ম্যাংসেনাকে দেখানো হয় সে অনেকদিন পর তার ফ্যান অ্যাকাউন্টে ঢোকে। সেখানে সে তার এক অনলাইন ফ্রেন্ডের পোস্ট দেখতে পায় যে সিয়ং এর গানের মধ্যে একটা হিডেন সিক্রেট আছে এই ব্যাপারে কিছু পোস্ট করেছিল। তখন ম্যাংসেনা তাকে মেসেজ করে এবং এই ব্যাপারে জানতে চায়। তার ফ্রেন্ড তাকে বলে তুমি এতদিন কোথায় ছিলে, অনলাইনে কেন আসোনি? ম্যাংসেনা তাকে বলে আমি একটু ব্যস্ত ছিলাম। তারপর সে সিয়ং এর গানের মধ্যে যে হিডেন সিক্রেট আছে এর ব্যাপারে জানতে চায়। তখন সে ম্যাংসেনাকে একটা অ্যালবামের কথা বলে। এরপর ম্যাংসেনা ডোরাইকে কল করে এবং তার বাসায় আসতে বলে। তারপর তাদের দুজনকে বাসায় দেখানো হয়। ম্যাংসেনা বলে আমার ফ্রেন্ড বলেছে সিয়ং এর এই সিডির মধ্যে একটা হিডেন মেসেজ আছে। ডোরাই বলে মেসেজ? ম্যাংসেনা বলে হ্যাঁ, এটা স্ট্রিমিং ভার্সন নয়, এটা শুনলেই আমরা সেটা খুঁজতে পারবো। তারপর তারা দুজন সেটা শুনতে থাকে। ডোরাই বলে আমি তো জানতামই না যে সিয়ং তার মিউজিকের মধ্যে কোনো হিডেন মেসেজ রেখেছে আর তার ফ্যানরা এটা খুঁজে পেয়েছে, ব্যাপারটা অসাধারণ। ম্যাংসেনা বলে ফ্যানরা আইডলদের সব থেকে ছোট ছোট ব্যাপারগুলো অনেক বেশি লক্ষ্য করে। তারা তাদের আইডলদের প্রতিটা সং, তার লিরিক্স সবকিছু অনেক মনোযোগ সহকারে শোনে, শুধুমাত্র নিজের আইডলের জন্য। তখন তারা গানের মধ্যে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। এরপর তারা অনেক অ্যালবামের টাইটেল ডিকোড করে বুঝতে পারে পাসওয়ার্ড কি হবে। তখন ডোরাইকের মনে পড়ে একবার সিয়ং বলেছিল তাদের 10th অ্যানিভার্সারির যে গান হবে সেটার মধ্যে তারা একটা হিডেন মেসেজ দিবে। ডোরাইক বলে কি মেসেজ? তখন সিয়ং বলেছিল রিমাইন্ড, আর এটাই আসল পাসওয়ার্ড। এরপর তারা সিয়ং এর মৃত্যুর রাতের কোনো ফাইল আছে কিনা সেটা চেক করে। তারপর তারা একটা ভয়েস রেকর্ডিং পায়, এটা তারা দুজন শুনতে থাকে। তখন সেদিন রাতের সিন দেখানো হয়। সিয়ং যখন তার বসের সাথে কথা বলছিল তখন দেখে কেউ দরজায় পাসওয়ার্ড দিয়ে তা খোলার চেষ্টা করছে। সিয়ং গিয়ে দেখে হাইজু। তখন সে তার ফোনের রেকর্ডিং অন করে রাখে। দরজা খুলে হাইজু সিয়ংকে দেখে অবাক হয়। সিয়ং বলে তুমি এখানে কি করছো? হাইজু কিছু না বলে জোর করে ভেতরে ঢুকে যায়। সে ডোরাইকে ডাকতে শুরু করে। সিয়ং বলে ডোরাইক অনেক বেশি ড্রাঙ্ক ছিল, সে ঘুমিয়ে পড়েছে। হাইজু তার কোনো কথাই শোনে না। সিয়ং তখন তাকে থামানোর চেষ্টা করলে হাইজু তাকে থাপ্পড় মারে। সিয়ং বলে তুমি একটুও চেঞ্জ হওনি, আর এই জন্যই আমি তোমাকে আটকাচ্ছিলাম, তোমার জন্যই ওর জীবন ধ্বংস হয়ে গেছে। তোমাদের তো এখন ব্রেকআপ হয়ে গেছে, এখন তোমাদের মধ্যে আর কিছুই নেই, তো তুমি তাকে ছেড়ে দিচ্ছ না কেন? তাকে তার মতো থাকতে দাও, সে এখন মুভ অন করে নিয়েছে। সিয়ং এর কথাগুলো শুনে হাইজু সাইকোর মতো ব্যবহার করতে শুরু করে। সে গিয়ে একটা ছুরি হাতে নেয় এবং বলে তুমি বললে আমাদের মধ্যে সব শেষ, তাহলে আমি এখানেই নিজেকে শেষ করে দেই, এটাই ভালো হবে। সিয়ং তাকে থামানোর চেষ্টা করলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে তারা দুজন নিচে পড়ে যায় এবং চাকু সিয়ং এর শরীরে ঢুকে যায়। সে সেখানেই মারা যায়। হাইজু সিয়ংকে ডাকতে থাকে, কিন্তু সে বুঝতে পারে যে সিয়ং মারা গেছে। ডোরাইক এবং ম্যাংসেনা বসে এই রেকর্ডিংগুলো শুনছিল। হাইজু তখন বুঝতে পারে তার দ্বারা কি হয়ে গেছে। তখন সে ডোরাইকের রুমে যায়, তাকে দেখে। এরপর সে যে এখানে এসেছিল এই সব কিছুর প্রমাণ মুছে ফেলতে শুরু করে এবং নিজের হাত মুখের সব রক্ত ধুয়ে ফেলে। তখন সে খেয়াল করে তার কানে সেই ইয়ারিং নেই। সে সেটা খুঁজতে শুরু করে কিন্তু পায় না। ঠিক সেই সময় সেখানে যেই আসে এবং বাইরে থেকে সিয়ংকে ডাকতে শুরু করে। তার আওয়াজ শুনে হাইজু ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে না পেরে সিয়ং এর ফোন নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে সে যখন গার্ডেন এরিয়াতে ছিল তখন যেই সিয়ং এর ফোনে বারবার কল করছিল। যেইও ততক্ষণে পার্কিং এরিয়াতে আসায় সিয়ং এর ফোনের রিংটন শুনতে পায়। তখন হাইজু সিয়ং এর ফোন অফ করে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। ডোরাইক এগুলো শুনে অনেক কষ্ট পায়। সে ম্যাংসেনাকে বলে আমি আগেই আন্দাজ করেছিলাম যে এরকম কিছুই হয়েছে, কিন্তু আমি চাইছিলাম আমার ভাবনা যেন ভুল হয়, কিন্তু এটাই সত্যি হলো। ম্যাংসেনা তার হাতের ওপর নিজের হাত রাখে এবং তাকে বলে আমরা যদি এই রেকর্ডিং পুলিশকে দেই তাহলে পাবলিক তোমার এবং হাইজুর ডেটিং এর ব্যাপারটিও জানতে পারবে। তুমি কি এটা জানাতে চাও? ডোরাইক বলে আমি এই সব কিছু ফেস করার জন্য রেডি আছি, আমি সিয়ং এর জন্য এইসব করতে চাই, তাকে ন্যায় বিচার দিতে চাই। এটা বলে সে শক্ত করে ম্যাংসেনার হাত চেপে ধরে। এরপর এটা প্রমাণিত হয়ে যায় যে সিয়ং এর আসল খুনি হাইজু। হাইজুর জেল হয়। পুরো দেশে শুধু এই নিউজই চলছিল যে ইয়োনহোয়া গ্রুপের চেয়ারম্যানের মেয়ে সিয়ংকে মেরেছে এবং জেইকে মারার চেষ্টা করেছে। ম্যাংসেনার সাথে বিয়ং দেখা করে এবং বলে জেইর অ্যাক্সিডেন্ট হাইজুই করিয়েছিল। ম্যাংসেনা তাকে থ্যাঙ্কস বলে এবং বলে সেদিন এয়ারপোর্টে পুলিশ না পাঠালে হাইজু এই দেশ ছেড়ে চলে যেত। বিয়ং তাকে থ্যাঙ্কস বলে সেদিন তাকে সঠিক ভুল বোঝানোর জন্য। তারপর সে ম্যাংসেনাকে সরিও বলে, কারণ তার বাবার জন্য ম্যাংসেনার বাবা মারা গিয়েছিল। এরপর বিয়ং চলে যায়। ম্যাংসেনা তার কথা শুনে হাসতে থাকে। এরপর ডোরাইক এবং ম্যাংসেনা সিয়ং এর কবরে যায় এবং শ্রদ্ধাঞ্জলি দেয়। তারপর ডোরাইক হাইজুর সাথে জেলে দেখা করতে যায়। হাইজু বলে তুমি এখানে কেন এসেছো? ডোরাইক বলে এটা তোমার মুখ থেকে শুনতে এসেছি যে তুমি এসব কেন করেছো। হাইজু বলে জানতে চাও? তাহলে শোনো, তোমার জন্যই করেছি, যা করেছি সব তোমার জন্যই করেছি। তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমি একদমই ঠিক ছিলাম না, কিন্তু তুমি ঠিকই ছিলে, হাসতে গাইতে আনন্দ করতে। আর তুমি যদি সে রাতে আমার সাথে অমন না করতে তাহলে আমি তোমার বাসাতেও যেতাম না আর সিয়ং মারাও যেত না।
যা হয়েছে সব তোমার জন্যই হয়েছে। আমি চাই তুমি এসব ভুলো না। প্রতি রাতে তোমার স্বপ্নে তুমি আমাকে দেখো এবং এসব দেখে যাতে ঘুমোতে না পারো। আমি চাই তুমি আমাকে ঘৃণা করো। ডোরাইক বলেন, না, আমি এমনটা করব না। তোমাকে ঘৃণা করতে নিজের সময় নষ্ট করব না। তুমি বলেছো তুমি এসব আমাকে ভালোবেসে করেছো, কিন্তু এটাকে ভালোবাসা বলে না। আসল ভালোবাসা তো হলো দূর থেকে হলেও তাদের জন্য চেয়ার করা, তাদেরকে বিশ্বাস করা, নিজেদের হৃদয় থেকে ভালোবাসা, তাদের খুশিতে খুশি হওয়া। এগুলো বলতে বলতে ডোরাইক বাহিরে আসে। বাহিরে ম্যাংসেনা তার জন্য অপেক্ষা করছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর ডোরাইক সেখান থেকে চলে যায়। তারপর 1 বছর পরের সিন দেখানো হয়। আমরা দেখি ম্যাংসেনা দৌড়ে তার অফিস থেকে বাসায় এসে ডোরাইকদের ইন্টারভিউ দেখতে শুরু করে, ঠিক আগে যেমনটা সে করতো, একদম একটা ফ্যান গার্লের মতো। ডোরাইকরা এখন ওয়ার্ল্ড ট্যুরে গিয়েছিল। তারা নিউ ইয়র্কে ছিল। তাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে সে তাদের কোরিয়ান ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চায় কিনা। ডোরাইক বলে, আমি বলতে চাই, আমি আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা অনেক হার্ড ওয়ার্ক করছি, জলদিই ফিরে আসবো। ততদিন নিজের খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর যেন অসুস্থ হয়ে যেও না। ম্যাংসেনা তার কথাগুলো শুনে হাসছিল। আমরা বুঝতে পারি ডোরাইক এই কথাগুলো ম্যাংসেনাকে উদ্দেশ্য করেই বলছে। আর এখানেই এপিসোড 11 শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।